দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 7টার সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। পাশে ছিলেন স্ত্রী জিল বাইডেন। পরিবারকে পাশে নিয়ে মার্কিন ইতিহাসের প্রথম নারী হিসেবে ভাইস প্রেসিডেন্টের শপথ নিয়েছেন কমলা হ্যারিসও। আর অনাড়ম্বর এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে জো বাইডেনের আহ্বান ছিল আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ হবার। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। নেই কোনো আড়ম্বর, নেই কোনো ভক্ত দর্শকের হর্ষধ্বনি, তবে এর মাঝেও ছোট পরিসরে সীমিত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। নানা নাটকীয়তার পর কাঁটাতার বেষ্টিত ক্যাপিটল হিলে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। স্থানীয় সময় দুপুর 12টায় বাইডেনকে শপথ বাক্য পাঠ করান চিফ জাস্টিস জন রবার্টস। এরপর প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম ভাষণে আহ্বান জানান আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ হবার। আমি গোটা আমেরিকার প্রেসিডেন্ট, যারা আমাকে সমর্থন করেনি তাদেরও। তাই সাম্প্রদায়িকতা ও বিদ্বেষ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, যাতে আমাদের উত্তরসূরি জানতে পারে ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে জাতিকে ভগ্নদশা থেকে ফিরিয়ে এনেছি। বাইডেনের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত না থাকলেও ছিলেন তার পূর্বসূরীরা। বাইডেন ও কমলার পরিবার সহ মিশেল ও বারাক ওবামা, বিল ও হিলারি ক্লিন্টন সহ সস্ত্রীক উপস্থিত ছিলেন জর্জ ডব্লিউ বুশ এবং সদ্য বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ কংগ্রেসের নেতাকর্মীরা। অভিষেক অনুষ্ঠানে অন্যান্য বারের মতো মহড়া সহ মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন না থাকলেও মার্কিন তারকা লেডি গাগা ও জেনিফার লোপেজের মতো তারকারা গান পরিবেশন করেন। করোনা মহামারী ও সহিংস হামলার আশঙ্কায় ওয়াশিংটন নিশ্চিত নিরাপত্তার বলয়ে থাকার কারণে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে থাকতে পারেনি অনেক আন্তর্জাতিক অতিথি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দিনের মঙ্গল কামনা করে এরই মধ্যে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন অনেকেই। শপথের পর জো বাইডেন চলে যান 4 বছরের জন্য তার নতুন ঠিকানা হোয়াইট হাউসে। নাহিদ জিহান, নিউজ 24। পর্দা উঠল বাইডেনের নতুন প্রশাসনের। তবে নয়া প্রেসিডেন্ট ক্যাবিনেট শুরু করতে যাচ্ছেন হাতে গোনা কয়েকজন ডেপুটিকে সঙ্গে নিয়ে। কারণ বাইডেন মনোনীত মন্ত্রী পরিষদের ক্রমান্বয়ে অনুমোদন নিতে হচ্ছে মার্কিন সিনেট থেকে। সিনেটে উতরে যাওয়া মন্ত্রীরা তুলে ধরেছেন প্রথম 100 দিনের কর্মপরিকল্পনা। আসমাতুলের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বৈচিত্র্য ও সমতার প্রতিফলন ঘটল বাইডেনের মন্ত্রিপরিষদে। তার অংশ হয়ে ইতিহাস গড়েছেন প্রেসিডেন্ট মনোনীত অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। মঙ্গলবার সিনেটের ফাইন্যান্স কমিটিতে তার নিয়োগ নিশ্চিত হয়। সেখানে মহামারী পরবর্তী ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত 1.9 ট্রিলিয়ন তহবিলের ফিরিস্তি তুলে ধরেন নয় অর্থমন্ত্রী। সিনেটে ফরেন রিলেশনস কমিটিতে শুনানি হয় জো বাইডেন মনোনীত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। সেখানে বাইডেন সরকারের সম্ভাব্য পররাষ্ট্রনীতি তুলে ধরেন তিনি, যেখানে ইরানের পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফের অন্তর্ভুক্তির ইস্যু টানেন। তবে এর আগে এই বিষয়ে ইসরায়েলের পরামর্শ নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে বাইডেনের পরিবহন মন্ত্রী হিসেবে পিট বুটিজেগ মনোনয়ন পেলেও সিনেটে এখনও তার শুনানি হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার তার শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এছাড়াও বাইডেন ক্যাবিনেটের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে এসেছেন লয়েড অস্টিন। তাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। এছাড়াও তার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে থাকছেন বেশ কয়েকজন ভারতীয়। আসমাতুলি, নিউজ 24। প্রায় 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে পরপর 3 বার প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতার শেষ চেষ্টায় জয়ী হলেন জো বাইডেন। 3 নভেম্বরের নির্বাচনে বিশাল ব্যবধানে একচেটিয়া জয় পেয়েছেন এই ডেমোক্র্যাট নেতা। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়েছেন কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসকে। উদারমনা এই রাজনীতিকের বেশ কিছু নীতির প্রতি সমর্থন এসেছে প্রতিপক্ষ রিপাবলিকানদের প্যাভিলিয়ন থেকেও। বর্ষিয়ান নেতা এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো রবিনেট বাইডেন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান।
বলা হয় সব ভালো তার, শেষ ভালো যার। অত্যন্ত বাকপটু জো বাইডেন তার কলেজ জীবনেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজনীতিতে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার, কিন্তু তার সে স্বপ্ন বেশ কয়েকবারই হাতের নাগালে এসেও ফসকে যায়। এবার সেই সোনার হরিণকে ঠিকই ধরে ফেলেছেন বাইডেন, পূরণ করলেন দীর্ঘ 50 বছরের স্বপ্নকে। বাবা ব্যবসায়ী হলেও জন্মের পর বেশ আর্থিক অনটনে বড় হতে হয়েছে বাইডেনকে। পেনসিলভেনিয়ায় হাই স্কুল শেষ করে তিনি পড়তে যান ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে। 1968 সালে পাশ করে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও রাজনীতির প্রতি আকর্ষণের ফলে নগর পরিষদের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জেতার মধ্য দিয়ে শুরু হয় রাজনৈতিক পথ চলা। এরপর 1972 সালে মাত্র 30 বছর বয়সে সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে সবার দৃষ্টি কাড়েন বাইডেন। কিন্তু সাফল্যের শুরুতেই বিরাট এক ঝড় বয়ে যায় তার জীবনে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বান্ধবী নেইলিয়া হান্টারকে বিয়ে করেছিলেন বাইডেন, কিন্তু 1972 সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা যায় তার স্ত্রী ও 1 বছরের শিশুকন্যা নাওমি। আহত হয় 2 ছেলে হান্টার ও বো বাইডেন। 5 বছর পর দ্বিতীয় বিয়ে করেন জিল জেকবস নামে এক স্কুল শিক্ষিকাকে। রাজনৈতিক জীবনে প্রথম নির্বাচনে দাঁড়িয়েই হোঁচট খান বাইডেন। 1987 সালে 23 সেপ্টেম্বর নির্বাচনের মাত্র 3 মাস আগে অন্যের লেখাচুরি ও অসততার অভিযোগের জেরে প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়াবার ঘোষণা দেন বাইডেন। 20 বছর পর আবার নতুন করে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার লড়াইয়ে নামেন 2008 সালে। তবে মনোনয়ন পেয়ে যায় আরেক ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা, কিন্তু সবাইকে চমকে দিয়ে ওবামা তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন জো বাইডেনকে। ঘনিষ্ঠ প্রিয়জনদের অকাল মৃত্যুর অভিজ্ঞতা ফের কাবু করে বাইডেনকে। বড় ছেলে বো বাইডেনকে হারান 2015 সালে। আর এই ঘটনা 2016 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তাকে বিধ্বস্ত করে দেয়। তিনি সিদ্ধান্ত পাল্টান। ওবামার শাসনামলে ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি পররাষ্ট্র ইস্যুতেও যথেষ্ট ভূমিকা পালন করেছেন জো বাইডেন। এছাড়া সিনেটর হিসেবেও দীর্ঘদিন পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক আমেরিকান সিনেট কমিটিতে দায়িত্ব পালন করেছেন। নাহিদ সিহান, নিউজ 24। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ যতটা আলোচিত ঠিক ততটাই সমালোচিত ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন আচরণের। 152 বছরের মার্কিন ইতিহাসের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট না থাকার এটাই প্রথম ঘটনা। নতুন কান্ডারিকে দায়িত্ব বুঝিয়ে না দিয়েই হোয়াইট হাউস থেকে বেরিয়ে গেছেন পুরনো জন। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার প্রতিবেদনে। এভাবেই নানা বিতর্ক ও নিন্দার অভিযোগ কাঁধে নিয়ে হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী মেলেনিয়া ট্রাম্প। মেরিন ওয়ান হেলিকপ্টারে চড়ে ফ্লোরিডা পাম বিচ মার লোগোর রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করলেন তারা। 150 বছরের বেশি সময় পর এবারই প্রথম কোনো প্রেসিডেন্ট তার উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে থাকছেন না। এর আগে দেয়া এক বিদায়ী ভাষণে ট্রাম্প বলেন, গেল 4 বছরে প্রত্যাশার চেয়েও বেশি করেছেন তারা। দশকের প্রথম প্রেসিডেন্ট হিসেবে আমি গর্বিত যে কোনো নতুন যুদ্ধ শুরু করিনি। যুক্তরাষ্ট্রে উদারতার প্রতি মানুষের আস্থা কমে যাওয়াটাই সবচেয়ে বড় বিপদ। এছাড়াও নিজ শাসনামলের বিভিন্ন শান্তি চুক্তির কথাও উল্লেখ করেন বিদায়ী প্রেসিডেন্ট। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথ গ্রহণের মধ্যে দিয়ে শেষ হলো ট্রাম্প যুগের। বলেছিলেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, কিন্তু ঘটল ঠিক তার বিপরীত। বলা হচ্ছে তার বিদায়ে সমাপ্তি ঘটল মার্কিন ইতিহাসে একজন বিতর্কিত প্রেসিডেন্টের কালো অধ্যায়ের। আসমাতুরির ডেস্ক রিপোর্ট। President Obama do solemnly swear that I will faithfully execute ক্ষমতার পালাবদল হয় মসনদ ছাড়ার আনুষ্ঠানিকতাও। তবে সেখানে বিদায়ী প্রেসিডেন্টের হতাশা ও আক্ষেপ থাকলেও মুহূর্তটা হয় অত্যন্ত স্মরণীয় এবং সম্মানজনক। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায়টা হয়েছে বড্ড খাপছাড়া, অপ্রত্যাশিত এবং অসম্মানজনকভাবে। কারণ এখন পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রেসিডেন্ট যিনি মেয়াদের শেষ মুহূর্ত পর্যন্ত ভোট জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে গেছেন। ভেঙেছেন ক্ষমতা হস্তান্তরের যুক্তরাষ্ট্রের প্রচলিত সব রীতি। থাকেননি নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানেও।
যুক্তরাষ্ট্রের ৪৫তম এই প্রেসিডেন্ট তার শাসনামলে দুইবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন। দেশের গণতন্ত্রকেও প্রশ্নবিদ্ধ করেছেন। তার বিরুদ্ধে ভোটের ফলাফল পরিবর্তনের চাপ দেওয়ার অভিযোগও রয়েছে। ট্রাম্পের উস্কানিতে মার্কিন পার্লামেন্টে নজিরবিহীন হামলা হয়েছে বলেও চর্চিত হচ্ছে। তবে প্রেসিডেন্ট হিসেবে ভালো কাজও করেছেন তিনি। গেল কয়েক দশকের ইতিহাসে প্রেসিডেন্ট ট্রাম্পে একমাত্র প্রেসিডেন্ট যিনি নতুন করে কোনো যুদ্ধে জড়াননি। ২০২০ সালে ভোটে হারার পরও রয়টার্স ও গ্যালাপের জরিপে গেল বছরের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি নির্বাচিত হয়েছেন তিনি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের একমাত্র পরাজিত প্রেসিডেন্ট যিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন। তবু তার ক্রমাগত মিথ্যা, ঘৃণা, বিভক্তি এবং দম্ভের কারণে যুক্তরাষ্ট্রের কলঙ্কিত প্রেসিডেন্টের তালিকায় থাকবে ট্রাম্পের নাম। নানান সময়ে বেপরোয়া, অপ্রাসঙ্গিক মন্তব্য এবং ভারসাম্যহীন কর্মকাণ্ড প্রেসিডেন্ট পদটিকেই অবমাননা করেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে তার মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান পরিণত হয় পৃথিবীর অন্যতম এক প্রতারণা বাক্যে, যা যুক্তরাষ্ট্রকে কতটা মর্যাদাহীন করেছে বিশ্লেষকরা তা লিখতে শুরু করেছেন। We will make America great again. God bless you. আসমাতুলি, নিউজ 24। I love you. ক্ষমতায় এসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বদলাতে একগুচ্ছ নির্বাহী আদেশের কথা জানালেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই ওইসব নির্বাহী আদেশে সই করেন তিনি। সিএনএন জানায়, হোয়াইট হাউসে প্রবেশের পর ওভাল অফিসে সাংবাদিকদের সামনে করোনা সংকট, অর্থনৈতিক সংকট এবং জলবায়ু সংকট সংক্রান্ত ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য নির্বাহী আদেশ সই করেন তিনি। এছাড়াও সব মিলিয়ে 15টি নির্বাহী আদেশে সই করেছেন বাইডেন, যার মধ্যে ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নীতিমালা বাতিল সহ মুসলিম দেশ থেকে ভ্রমণের উপর জারি করা নিষেধাজ্ঞা বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও রয়েছে। এবারে করোনা ভাইরাস প্রসঙ্গ। আজ দুপুরে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের উপহার করোনা ভ্যাকসিনের 20 লাখ ডোজ। আর বাংলাদেশের আমদানি করা 3 কোটি ডোজ টিকার প্রথম চালান আসবে 25শে জানুয়ারি। টিকা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 27 কিংবা 28 জানুয়ারি 20 থেকে 25 জন ব্যক্তির শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হবে এবং টিকাদান কর্মসূচি ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লাবন রহমানের প্রতিবেদনে বিস্তারিত। করোনার থাবায় গেল বছরের প্রায় পুরোটা সময় বিপর্যস্ত সারা পৃথিবী। এখনো স্বাভাবিক হয়নি জীবন জীবিকা। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হয়েছে হাজার হাজার নতুন নাম। এক ভাইরাসের কাছে যেন অসহায় পুরো বিশ্ব। এর মধ্যেই করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানীরা। সফল ভ্যাকসিন প্রয়োগও চলছে বিভিন্ন দেশে। বসেছিল না বাংলাদেশও। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন পেতে চুক্তি ছিল আগেই। অবশেষে আসছে বহুল প্রত্যাশিত করোনা ভ্যাকসিন। বাংলাদেশে করোনা ভ্যাকসিন কবে আসবে এবং করোনা টিকাদান কর্মসূচির বিস্তারিত জানাতেই বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান জানান, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর 1:30টায় আসছে ভারতের উপহার করোনা টিকা। 21 জানুয়ারি 2021 তারিখে দুপুর 1:30টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারত সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ 2,20,00,000 ডোজ কোভিড-19 ভ্যাকসিন আমরা পাবো। এই ভ্যাকসিনগুলো আপনারা জানেন, এটাও কিন্তু সিরামেরই, অ্যাস্ট্রাজেনেকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ 20 লক্ষ ডোজ ভ্যাকসিন গ্রহণ করবেন। ভারতীয় হাই কমিশনার ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মপ্রতিনিধিবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। 27 অথবা 28 জানুয়ারি 20 থেকে 25 জন ব্যক্তির শরীরে পরীক্ষামূলক প্রয়োগের মধ্য দিয়ে দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে করোনা টিকাদান কর্মসূচির। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে জায়গাটায় টিকা দেওয়া হবে বা ভ্যাকসিন দেওয়া হবে সেই জায়গাটা ফুলে যাওয়া, একটু ব্যথা হওয়া, গায়ে জ্বর জ্বর ভাব আসা, বমি বমি ভাব লাগা, এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু ভয়ের ব্যাপার যেটা আপনারা যেটা বেশি আশঙ্কা করছেন সেটা হচ্ছে কি অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শক হচ্ছে এমন একটা পর্যায় যেটাতে টোটাল একটা অ্যাডভার্স রিয়েকশন হয়ে এটা বডির সিস্টেমগুলোকে কোলাপস করতে পারে। কিন্তু সেটা আজ পর্যন্ত আমার মতে জানা নেই যে কোনো টিকায় ইমিডিয়েটলি কোনো অ্যানাফাইলেকটিক শক হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, করোনা অ্যাপস তৈরি করছে আইসিটি মন্ত্রণালয়, যা 25 জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে।
প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিল, তা অনেকটাই এড়াতে পেরেছে বাংলাদেশ। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর জাতীয় পার্টির রওশন আরা মান্নান এবং সরকারি দলের কাজীম উদ্দিনের পৃথক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিশেষ পদক্ষেপের কারণেই দেশে করোনা ভাইরাস সহ অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। এদিকে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের 2 সংসদ সদস্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। তারা বলেন, ভার্চুয়াল ক্লাস হলেও গ্রামের শিক্ষার্থীরা এতে খুব বেশি উপকৃত হতে পারছে না। সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী ছাড়াও দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষার্থীদের ক্ষতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান সংসদ সদস্য সোলায়মান হক জোয়ারদার। দর্শক, সংবাদের রিপোর্ট জানিয়েছি বিরতি। আরো সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরেই, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে ফায়দা ভিত্তিক রাজনীতিকেই অন্যতম বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাবকেও দায়ী করছেন তারা। মূলত এই 2 কারণেই নির্বাচনে এখনো সহিংসতা হচ্ছে বলে মত তাদের। এক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন দলীয় না নির্দলীয় হওয়া উচিত, তা নিয়ে দ্বিমত আছে পর্যবেক্ষকদের। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এই 5 ধাপে বিভক্ত দেশের স্থানীয় সরকার ব্যবস্থা। আগে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও আইন পরিবর্তনের মাধ্যমে এখন এসব নির্বাচন হচ্ছে দলীয়ভাবে। চলমান পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের প্রেক্ষাপট বলছে, ভোটে মানুষের লাইন বড় হলেও সহিংসতা উল্লেখ করার মতো। নির্বাচনের আগে পরে ঘটছে প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, রক্তপাত, বিজয়ী প্রার্থী হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। দল মনোনীত প্রার্থীর বাইরে স্থানীয় এসব নির্বাচনে ক্ষমতাসীন দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিদ্রোহী প্রার্থী। একটা বড় কারণ হলো দলভিত্তিক নির্বাচন, আরেকটা হলো যে ফায়দা ভিত্তিক রাজনীতি। যে আপনি যদি দলীয় কোনো পদ পদবি পান কিংবা কোনো এরকম নির্বাচিত পদ পদবি পান, তাহলে কিন্তু আপনার সাক্ষণ মাপ। তো এই জন্যই তারা মরিয়া। আমাদের কালচারটা নষ্ট হয়ে গেছে। যেহেতু আমাদের কালচারটা সহিংস, নির্দলীয় হলেও সহিংসতা বন্ধ হবে না, আর দলীয় হলেও সহিংসতাটা বন্ধ হবে না। প্রতিদ্বন্দ্বী দলগুলোর ইচ্ছা, অর্থাৎ তারা সুষ্ঠু একটা নির্বাচন চায় কিনা সেটার উপর নির্ভর করবে নির্বাচনটা ভালো মন্দ হওয়া। নির্বাচন পর্যবেক্ষকদের মতে, নির্বাচন কমিশন, ক্ষমতাসীন দল ও সরকারের সদিচ্ছা এবং অন্যান্য দলগুলোর শক্তিশালী অংশগ্রহণেই হতে পারে একটি ভালো নির্বাচন। তবে স্থানীয় সরকারের নির্বাচন ব্যবস্থার ভালো মন্দ নিয়ে মতবিরোধ আছে বিশ্লেষকদের মধ্যে। দলীয়ভাবে ঘোষণা না দিলেও দল যেহেতু সমর্থন করত, শেষ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় নির্বাচন হিসাবেই পর্যবেসিত হয়ে আসছিল। এটা খারাপ কিছু হয়েছে আমি মনে করি না, কারণ পৃথিবীর অনেক দেশে এই ব্যবস্থা আছে। নির্বাচন কমিশন যদি সদিচ্ছা দেখায়, সরকার যদি সদিচ্ছা দেখায়, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ওই যে প্রশাসন, এরা যদি সদিচ্ছা দেখায়, তাহলে সুষ্ঠু নির্বাচন হইতে পারে। একটা অত্যন্ত স্ট্রং ডিসিপ্লিনড একটা গভর্নেন্স লাগবে, যেটা এই নির্বাচন কমিশন দিচ্ছে না এবং দিতে পারবে না, কারণ সেটা তো প্রমাণ হয়ে গেছে। তো তাহলে এই ভায়োলেন্সটা আর অনিয়মটা কে রোধ করবে? তাদের মতে যে কোনো ভোটে নির্বাচন কমিশনের শক্ত পদক্ষেপ অত্যন্ত জরুরি। যতদিন তা না হবে ততদিন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন দুরাশা হয়ে থাকবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর এবার। সিটি নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় 2টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 7 জন। বুধবার রাতে নগরীর কাজীর দেউরি এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের একটি গণসংযোগ থেকে ফেরার পথে কয়েকজন নেতাকর্মী বিএনপি কার্যালয়ের সামনে এলে তাঁদের ওপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় বিএনপির সমর্থকদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়, ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। এই সময় বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের গাড়ি ভাঙচুর করা হয়। তিনি অবরুদ্ধ হয়ে পড়েন কার্যালয়ের ভেতর। পরে পুলিশের উপস্থিতিতে কার্যালয় থেকে বের হন ডাক্তার শাহাদাত।
এবারে পৌর নির্বাচনের খবর। নোয়াখালীর বসুরহাটের পর এবার জমে উঠেছে চৌমুহনী পৌরসভার নির্বাচন। জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী পৌরসভার সরকার দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সাল। তার পক্ষে চলছে ব্যাপক প্রচারণা ও সভা সমাবেশ। আগামী 30 জানুয়ারি পৌর নির্বাচনে জয়ী হলে চৌমুহনী পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় গঠন করার অঙ্গীকার করেছেন আক্তার হোসেন ফয়সাল। দুইবারে নির্বাচিত এই মেয়র বলেন, তিনি নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। নির্বাচনকে সামনে রেখে ভোট থেকে গভীর রাত পর্যন্ত নৌকা মার্কার সমর্থনে চলছে ব্যাপক প্রচারণা। তবে এই নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী হিসেবে মাঠে আছেন সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের বড় ভাই মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। এটা দলের জন্য শুভ নয় বলে অভিমত নেতাকর্মীদের। এছাড়াও প্রতিপক্ষ হিসেবে বিএনপির একজন প্রার্থীও মাঠে লড়ছেন। তবে বিগত 2 মেয়াদের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নৌকার প্রার্থী আক্তার হোসেন ফয়সালকেই এগিয়ে রাখছেন সাধারণ ভোটাররা। চলতি সপ্তাহের প্রথম দিকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হলেও শীতের মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে। কয়েকদিনের কুয়াশা ঘেরা জনপদ এখন গুড়ি গুড়ি বৃষ্টিতে কর্দমাক্ত। এর আগে পৌষের শেষ দিকে গরম আবহাওয়ায় শীত শেষ হয়ে যাওয়ার বার্তা দিলেও মাঘের শুরুটা হয়েছে আশাতীত। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাব এবং উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ মিলে হাড় কাঁপানো শীত নামিয়েছে পুরো দেশ জুড়ে। শহর থেকে গ্রামীণ জনপদ সব জায়গায় বিপর্যস্ত মানুষের স্বাভাবিক কাজকর্ম, বেড়েছে শীতজনিত রোগও। উত্তরাঞ্চলের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীদের ভিড়। এদিকে ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়ায় প্রায় প্রতিদিনই বন্ধ থাকছে ফেরি। এই ঘটনায় বিপাকে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। এমন বাস্তবতায় 2-1 দিনের মধ্যে আরও একটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে সুখসাগর জাতের পেঁয়াজের আশানুরূপ উৎপাদন হয়েছে। কৃষকদের অভিযোগ, হঠাৎ করে ভারত থেকে পেঁয়াজ আসার কারণে বাজারে দরপতন হয়েছে। এই অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। মেহেরপুর প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় মেহেরপুরে এবছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এবছর বাজারে পেঁয়াজের দর ভালো থাকায় লাভের আশায় বেশি জমিতে পেঁয়াজের আবাদ করেছেন এই অঞ্চলের কৃষকরা। তবে হঠাৎ করে ভারত থেকে পেঁয়াজ আসায় পাল্টে গেছে সে চিত্র। কৃষকদের অভিযোগ, পেঁয়াজের বীজের দাম বেশি থাকায় এবার গেল বছরের চেয়ে এবছর উৎপাদন খরচ বেড়েছে। বিঘা প্রতি পেঁয়াজ উৎপাদনে 40 থেকে 60 হাজার টাকা খরচ হলেও বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা দরে। এই পরিস্থিতিতে লোকসানের আশঙ্কায় জমিতেই পেঁয়াজ ফেলে রেখেছেন অনেকে। বোনা পেঁয়াজের যে দাম, এই দাম হিসাব করলে যে খরচ উঠবে না আমাদের। যদি এখন যদি ইন্ডিয়া পেঁয়াজ যদি বন্ধ করা যায়, আমার মনে হয় চাষিরা সবচেয়ে বেশি লাভবান হবে। 1 বিঘে জমি পেঁয়াজ করতে ওরকম 60-70 হাজার টাকা খরচ হয়ে গেছে বিঘায়। 70 হাজার টাকা বিঘায় খরচ। এই খরচ যাতে চাষিরা যদি না তুলতে পারে, তা চাষি কিভাবে আবাদ করবে? সারা দেশে এ জাতের পেঁয়াজের চাষ প্রসারের লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। তবে কৃষকদের লোকসানের কথা মাথায় রেখে পেঁয়াজ সংরক্ষণের জন্য গবেষণা অব্যাহত আছে বলেও জানালেন সংশ্লিষ্টরা। আমরা ইতিমধ্যে চাষি পর্যায়ে এটা মিনিমাম 6 মাস পর্যন্ত সংরক্ষণের জন্য আমরা পরামর্শ দিচ্ছি, যাতে এটা সংরক্ষণ করি তারা পরবর্তীতে ভালো দাম তারা ধরতে পারে। গেল বছরে মেহেরপুরে পেঁয়াজের আবাদ হয়েছিল 2500 হেক্টর জমিতে, আর চলতি বছরে পেঁয়াজের আবাদ হয়েছে 3500 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গেল মৌসুমে আমনের ভালো দাম পাওয়া এবার বোরো চাষে বেশ আগ্রহী যশোরের কৃষক। বিভিন্ন এলাকায় বোরোর জমি তৈরি নিয়ে ব্যস্ত তারা। সেচ, হাল চাষ আর আনুষঙ্গিক নানা কাজে যেন প্রতিযোগিতা চলছে। কৃষি বিভাগও বলছে গত বছরের তুলনায় এবার বোরো আবাদ বেশি হবে। রিপন হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল আমন মৌসুমে যশোরের কৃষক একর প্রতি ধান পেয়েছেন 60 মণ করে। প্রতিমণ ধান বিক্রি হয়েছে 8 থেকে 900 টাকায়। লাভের অঙ্ক বেড়ে যাওয়ায় চলতি বোরো মৌসুমে ধান চাষে উঠে পড়ে লেগেছেন কৃষকরা।
এখন ব্যস্ততা এতই বেশি যে দিনের দৈর্ঘ্যও কম হয়। কেউ জমিতে সেচ দিচ্ছেন, কেউ দিচ্ছেন চাষ। অনেকের ব্যস্ততা সার দেয়া নিয়ে। আনুষঙ্গিক কাজ শেষে অনেক কৃষক বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণে ব্যস্ত। আগে চাষ করেছি, সার মাটি দিছি, বন্টন ঘাস টার ফেলে দিছি, বুঝ থেকে সার মাটি দিয়ে মই দিছি, দেওয়ার পর এখন লাগানো শুরু হয়েছে। তবে বীজ ও চাষের জন্য প্রয়োজনীয় উপকরণের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। সারের দামও বাড়তি, ধানের দাম কম পাচ্ছি, এতে কৃষক বাঁচে না। আমাদের খাটনি, সার মাটি, সার ওষুধ সবকিছু মিলাই আমাদের সে বুঝ হয় না। কৃষি কর্মকর্তারা বলছেন আধুনিক পদ্ধতির চাষাবাদ কৃষকের লাভের অঙ্ক বাড়াতে পারে। আমরা ধান লাইনে লাগানোর জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং লঘু পদ্ধতি অনুসরণ করে তারা যাতে লাগায় সেজন্য আমরা পরামর্শ দিচ্ছি। গত বছরের তুলনায় এবার আশা করতেছি আমরা কমপক্ষে 700 থেকে 1000 হেক্টর আবাদ বেশি হবে। যশোরে এবছর 1,65,000 হেক্টর জমিতে ইরি বোরো আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। পিরোজপুর 1 আসনের আলোচিত সাবেক এমপি আওয়ালের বিরুদ্ধে দখল ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের 3টি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে জিকে শামীমের জামিন সংশ্লিষ্টতা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আলী তালুকদারের প্রতিবেদন। গত বছরের 4 ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চের কার্যতালিকায় জিকে শামীমের জামিন আবেদনটি তোলা হলে রুল ও জামিন দেন আদালত। কিন্তু ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপার বিরুদ্ধে ঘুষ নিয়ে জামিন বাণিজ্যের অভিযোগ আনে দুদক। গত 4 নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলবে অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত থাকেন রূপা। পরে হাইকোর্টের সময় বেঁধে দেওয়ার নির্দেশনা অনুযায়ী বুধবার দুপুরে দুদকে উপস্থিত হন রূপা। দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বাধীন তদন্ত দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে এসব অভিযোগকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেন রূপা। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট একটা প্রোপাগান্ডা। জান্নাতুল ফেরদৌস রূপার অবৈধ সম্পদের অনুসন্ধান রাজনৈতিক উদ্দেশ্য নয় বলে জানান দুদক সচিব। দুদক একটা সংবিধিবদ্ধ সংস্থা, আপনাকে বুঝতে হবে আইন অনুযায়ী চলে, আইনের মাধ্যমে চলে। এটার কোনো রাজনৈতিক ব্যবহার নেই, এটা আইনের ব্যবহার। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর 1 আসনের সাবেক এমপি আব্দুল আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে 3টি মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। প্রাক্তন সংসদ সদস্য জনাব একেএম আউয়ালের বিরুদ্ধে 3টি মামলার চার্জশিট দুদক এর কমিশন কর্তৃক অনুমোদন দিয়েছে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। পিকে হালদারের সহযোগী সন্দেহজনক 83 ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ আছে বলে হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIIU। বুধবার BFIIU এর দাখিল করার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে পিকে হালদার ও তার 83 সহযোগী এবং 43টি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ দিয়ে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের বিস্তারিত তথ্য উঠে আসে প্রতিবেদনে। এই বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে 13টি খাল হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা খুঁটি দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার বাড্ডায় সুতিভোলা খাল ও কড্ডা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় ডিএনসিসির মেয়র বলেন, ঢাকার খালগুলোতে সীমানা নির্ধারণ করে দিতে ঢাকা জেলা প্রশাসনকে বলা হয়েছে। তারা সীমানা নির্ধারণ করে দিলে খালের ভেতর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হবে। এই সময় বাড্ডা 37 নম্বর ওয়ার্ডের সরু রাস্তাগুলো সম্প্রসারণ ও ড্রেন এবং পাকা রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন মেয়র এবং এই ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে সার্বিক সহযোগিতা করতে স্থানীয় কাউন্সিলরকে নির্দেশ দেন মেয়র আতিকুল।
আমাদের 4025 কোটি টাকা যেটি আছে এটিতে এক হচ্ছে রাস্তাকে অধিগ্রহণ করে বড় করতে হবে এবং আমাদের ড্রয়িংয়ের মধ্যে 13টি খাল আছে। আমি আজকে সাংবাদিকদের ভাইদের সামনে মেসেজ দিতে চাই, এই 13টি খাল যেইভাবেই হোক না কেন আমি আজকে আপনাদের সামনে বলে দিতে চাই এটি উদ্ধার করবই করব ইনশাল্লাহ। এ পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানী জুড়ে হঠাৎ তীব্র শীতে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষেরা। গত 2-3 দিন ধরে এই রাত বাড়ার সাথে সাথে কমছে তাপমাত্রা, আর গভীর রাতে অনেককে দেখা যায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায়। এদিকে আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী শুক্রবারে আসে আরও একটি শৈত্যপ্রবাহ। জীবন বাঁচাতে সরকার ও ব্যক্তি পর্যায়ে শীতার্থদের দিকে হাত বাড়ানোর এখনই সময় বলছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাত বাড়ার সাথে সাথে তীব্র শীত অনুভূত হচ্ছে রাজধানী জুড়ে। এবারে শীত মৌসুমের শুরুতে তীব্রতা বেশি না থাকলেও গত কয়েকদিন ধরে ক্রমেই কমছে তাপমাত্রা। শীতে জুবুথুবু হয়ে বসে থাকা এসব ছিন্নমূল মানুষের তাই কষ্টের সীমা নেই। উষ্ণতা ধরে রাখতে মাঝরাতে আগুন জ্বালিয়েছেন অনেকেই। সবচেয়ে বেশি কষ্ট খেটে খাওয়া মানুষের। গভীর রাতেও জীবিকার তাগিদে বের হওয়া এসব মানুষ বলছেন ভালো নেই তারা। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় পড়েছেন জীবিকার সংকটেও। ঠান্ডার কারণে লোকজন বাইরে বের হতে পারছে না বা বেচাকিনি কম ইচ্ছা করছে। ঘুরে ফিরে যেটুকু ভাড়া পাই ওইটুকু দিয়ে পেটটা চলে। আর হঠাৎ করে আজকে 2-3 দিন ধরে শীত বেশি পড়তেছে। এই পড়ার কারণে রোডে লোক নাই, রাস্তায় লোক নাই, আমাদের পরিচিতি এখন কোনো যাত্রী হচ্ছে না। শীতের শুরুর দিকে অনেকেই সাহায্যের হাত বাড়ালেও মাঘ মাসের এই তীব্র শীতে যেন কেউ নেই তাদের পাশে। জীবন বাঁচাতে সরকারি ও ব্যক্তি পর্যায়ের সহায়তা চাইলেন অনেকেই। 30 দিন বয়ে থাকলাম রাস্তার ভিতরে, না কেউ একটা কম্বল দিল, না কেউ একটা জ্যাকেট দিল, কোনো সাহায্য আমরা পাইনি এবং কি আমরা বহুত কষ্টে আছি। শীতের মধ্যে দেখেন না কতটি মানুষ বসে আছে। এদিকে সারা দেশেই জেঁকে বসেছে তীব্র শীত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে শুক্রবার থেকে আসছে আর একটি শৈত্যপ্রবাহ। শীতের এমন তীব্রতা থাকবে জানুয়ারি মাস জুড়েই। এ মাসের শেষের দিকে আবহাওয়া আরও খারাপ হতে পারে, তাই সাধারণ মানুষের জীবন বাঁচাতে বাড়তি প্রস্তুতির পরামর্শ সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও দেশের অর্থনীতির চলকসমূহের গতি সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। জাতীয় সংসদে বাজেট 2020-21 প্রথম প্রান্তিক বাস্তবায়নে অগ্রগতি ও আয় ব্যয়ের হিসেব উপস্থাপন করে এই মন্তব্য করেন অর্থমন্ত্রী। চলতি অর্থবর্ষের প্রথম প্রান্তিকে প্রবাস আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ব্যাপক মুদ্রা সরবরাহ, মূল্যস্ফীতি সহ অন্যান্য মৌলিক সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের অবস্থান বেশ সন্তোষজনক, যা ছিল এশিয়ার মধ্যে সর্বোচ্চ। কোভিড-19 মহামারীজনিত বৈশ্বিক বিপর্যয়ের কারণে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জনের ধারা কিছুটা শ্লথ হয়েছে। তারপরেও 2019-20 অর্থবর্ষে বাংলাদেশ এশিয়ার মধ্যে সর্বোচ্চ 5.24% প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে চীন এবং ভিয়েতনাম ছাড়া এশিয়ার উল্লেখযোগ্য কোনো দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল না। এবার নিউজ 24 স্পোর্টস। সাকিবের মহাকাব্যিক প্রত্যাবর্তনে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশ। করোনার বাধা কাটিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে টাইগারদের জয় 6 উইকেটে। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের রিপোর্টে। তাকে নিয়ে অনেক কথা, নিষেধাজ্ঞার পর মাঠে ফিরলেও তার পারফরমেন্স নিয়ে কম পানি ঘোলা হয়নি। সব আলোচনা সমালোচনার জবাবটা তুলে রেখেছিলেন। জবাবটা এলো আসল জায়গা থেকে। আন্তর্জাতিক ম্যাচে ফিরেই তুলে নিলেন 8 রান খরচায় 4 উইকেট। ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপ তস নস করে দিলেন বাংলার ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসান। এর আগে মিরপুরের মাঠে দীর্ঘ বিরতির পর টস হাতে সফল অভিষিক্ত অধিনায়ক তামিম ইকবাল। স্বস্তির আন্তর্জাতিক ম্যাচে কিছু আনুষ্ঠানিকতা শেষে 6 জন নতুন মুখ নিয়ে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ।
shot is definitely going to be punished, especially the কুয়াশাচ্ছন্ন মাঠে নিজের প্রথম ওভারেই মুস্তাফিজ তুলে নেন সুনীল অ্যাম্ব্রিসের উইকেট। এরপরই কুয়াশা ভেদ করে মিরপুরের মাঠে বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হয় খেলা। এবারও ক্যারিবীয় শিবিরে মুস্তাফিজদের হানা। তারপরই শুরু হয় সাকিবের ঘূর্ণি। পরপর স্বীকার করেন 3টি উইকেট। ততক্ষণে দেশের মাটিতে ছুঁয়ে ফেলেছেন 150 উইকেটের মাইল ফলক। সাকিবের এমন কীর্তি দেখে নিজের অভিষেকটাকেও স্মরণীয় করে রাখলেন হাসান মাহমুদ। 122 রানে উইন্ডিজদের গুটিয়ে যাওয়া ইনিংসে 3 উইকেটের অবদান এই পেসারের। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ 40 রান আসে কেইল মায়ার্সের ব্যাট থেকে। জবাব দিতে নেমে সাবধানী শুরু টাইগারদের 2 ওপেনার তামিম লিটনের। দলীয় 47 রানে লিটন প্যাভিলিয়নের পথ ধরলে 1 রানে তার সঙ্গী সাকিবের 3 নম্বর পজিশনে ব্যাট করতে নামা শান্ত। তামিমও কাটা পড়েন অর্ধশতক থেকে মাত্র 6 রান দূরে। বোলিংয়ে সফলতা পাওয়া সাকিব থামেন 19 রানে। বাকি সময়টা টাইগারদের 2 নির্ভরতার নাম মুশফিক মাহমুদুল্লাহর ব্যাটে 97 বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ সেরার মুকুট পড়েন সাকিব আল হাসান। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। শেষ করব প্যারাসেলিং এর খবর দিয়ে। কক্সবাজারে পর্যটকদের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে প্যারাসেলিং। হাওয়ায় ভেসে রোমাঞ্চের স্বাদ পেতে অনেকেই ভিড় করেন মেরিন ড্রাইভের পাশে দরিয়ানগর সৈকতে। আয়োজকরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্যারাসেলিং এর মাধ্যমে আরো ভালোভাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের ব্র্যান্ডিং সম্ভব। আয়বুল ইসলামের তথ্য ছবিতে টেক্সট রিপোর্ট। পাখির চোখে সমুদ্রের নীল জল, পাহাড় আর সবুজ প্রকৃতির সৌন্দর্য অবলোকন, এমন রোমাঞ্চকর অনুভূতির সুযোগ মেলায় প্যারাসেলিং। বছর 4 আগে কক্সবাজার শহরের অদূরে দরিয়ানগর সৈকতে প্রথমবারের মতো চালু হয় প্যারাসেলিং। সময়ের সাথে বেড়েছে এর জনপ্রিয়তা, পরিণত হয়েছে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। অন্যরকম এক অভিজ্ঞতা হলো প্যারাসেলিং। মানে পায়ের নিচে বঙ্গোপসাগর, চারিদিকে পাহাড় পর্বত। আমি মনে করি সবারই অন্তত এই অ্যাডভেঞ্চারটা একবার নেওয়া উচিত। আমার নিজেরও প্রথমে হয়তোবা একটু ভীতি ছিল, বাট করার পরে খুবই ভালো লাগছে। আয়োজকরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্যারাসেলিং এর মাধ্যমে আরো ভালোভাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের ব্র্যান্ডিং করা সম্ভব। কক্সবাজারকে বহির্বিশ্বে উন্মোচনের জন্য, বহির্বিশ্বকে চিনানোর জন্য প্যারাসেলিংটা একটি যথেষ্ট ভূমিকা পালন করতেছে। জেলা প্রশাসক জানান, শুধু প্যারাসেলিং নয়, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা আছে সরকারের। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা বিশ্বমানের এবং গুণের। সেই জায়গাটাতে আমরা জেলা প্রশাসন আমরা উদ্যোগী হব এবং উদ্যোগী ভূমিকা নিয়ে সামনে আমরা কাজ করব। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 থেকে 400 ফুট উঁচুতে হাওয়ায় ভেসে সাগর, পাহাড় ও সবুজের সৌন্দর্য উপভোগ করে উচ্ছ্বসিত পর্যটকরা। আবহাওয়া ঠিক থাকলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে প্যারাসেলিং। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, শেষ করছে এখনকার সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।